দিল্লিতে শান্তি চুক্তির পর আজ আনুষ্ঠানিকভাবে সেখানে আত্মসমর্পণ করলেন জঙ্গিরা এবং তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। এই পর্বে রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ পদস্থ পুলিশ আধিকারিকরা প্রত্যেকে উপস্থিত ছিলেন। পুলিশ মহানির্দেশক সহ অন্যান্যদের উপস্থিতিতে আজকের এই আত্মসমর্পণ পর্ব রাজ্যের প্রেক্ষাপটে ঐতিহাসিক বলছেন প্রত্যেকেই, বক্তারা বলছেন। তার পাশাপাশি এই সময়ের মধ্যে যে তথ্য দেওয়া হয়েছে তাতে রাজ্য এই সময়ের মধ্যে উগ্রপন্থা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে বলে বক্তারা দাবি করেন। প্রশাসনিক স্তরের আধিকারিকরা, সরকারের তরফে প্রতিনিধিরা এবং অবশ্যই শাসক বিজেপির তরফে নেতৃত্ব সে দাবি করেছেন। তার পরবর্তী সময় যদি কোনো তথ্য বেরিয়ে আসে হয়তো তাদের তরফে সে বক্তব্য আলাদাভাবে থাকতে পারে। যতগুলো সেখানে এটিটিএফ এনএলএফটির যতগুলো গোষ্ঠীর নেতৃত্ব রয়েছেন সবাই তাদের সদস্যদের নিয়ে সেখানে আত্মসমর্পণ করেছেন অস্ত্রসহ। এই বিষয়টি উত্থাপন করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে বক্তব্য রেখেছেন। তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। আপনারা যারা দেখেছেন বা শুনেছেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চান তারা অবশ্যই রাজ্যের এই প্রেক্ষাপটটি ব্যাখ্যা করবেন। আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য অবশ্যই শুনবেন, মুখ্যমন্ত্রীর কথা অবশ্যই শুনবেন। তার পাশাপাশি আপনারা যেখান থেকে এই কথাগুলো শুনছেন আপনারাও মতামত দেবেন। আপনারা কি মনে করেন রাজনৈতিক প্রেক্ষাপট হোক, আগামী দিনের অর্থনৈতিক প্রেক্ষাপট হোক, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার প্রশ্নে আলোচনা হোক, এই রাজ্যকে সুন্দরভাবে সাজিয়ে তোলার প্রশ্নে ব্যাখ্যা হোক, সব আপনারাই করবেন। আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনারা কথা বলবেন খোলামেলা। আমরা শুনি মুখ্যমন্ত্রী কি বলছেন। এটা সত্যি এক আনন্দের বিষয়। এই হিংসার পথ পরিহার করে আজকে এনএলএফটি এবং এটিটিএফের সবাই এসে মুক্তিতে ফিরে এসেছে। আমরা চাই যে এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এই গুরুত্বপূর্ণ যে ওনারা সহায়ক ভূমিকা পালন করেছেন। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ দিতে চাই। গত 4 সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি উপস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং এনএলএফটি এবং এটিটিএফের একটা আপনারা সবাই জানেন একটা সমঝোতা স্বাক্ষর হয়েছিল দিল্লিতে। তার এই অঙ্গ হিসাবে আজ এখানে যে আত্মসমর্পণের যে কার্যক্রম এবং এই কার্যক্রমে আমরা দেখলাম স্বাভাবিক জীবনে সমস্ত এনএলএফটি এবং এটিটিএফের সদস্যরা ফিরে এসেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করলেন উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতে ডেভেলপমেন্ট হবে না। এবং আমরা দেখতে পাই যেভাবে নর্থ ইস্টে আগে টেররিজমের একটা অবস্থা ছিল প্রায় 12টার মতো এই শান্তি চুক্তির ফলে সেটা এখন আজকের তারিখে সেটা প্রায় চলুন। আমরা জানি যতক্ষণ ধরে শান্তি সম্প্রীতি এবং এখানে ট্রান্সপারেন্সি না থাকবে কখনোই আমাদের সমৃদ্ধি আসবে না। এবং এই যে 12টা আমাদের গুরুত্বপূর্ণ চুক্তি নর্থ ইস্টে হয়েছে তার মধ্যে 3টি আমাদের ত্রিপুরার চুক্তি হয়েছে, আপনারা সবাই জানেন। এতে করে প্রায় 10,000 যারা প্রতিদিন ধরে টেররিজমের সাথে যুক্ত ছিল তারা অস্ত্রত্যাগ করেছে। আজকে এই ত্রিপুরা আজকে
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন এবং শান্তির পথ প্রশস্ত হয়েছে। সেখানে আজ মুখ্যমন্ত্রী যে বিষয়গুলো উত্থাপন করেছেন তার পাশাপাশি যে ঘটনাগুলোর ব্যাখ্যা করেছেন সেদিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আলোচনার মধ্যে এসছে। মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুসারে 584 জন এনএলএফটি এটিটিএফ বড়ির আত্মসমর্পণ আজ হলো। উগ্রপন্থা সমস্যা থেকে এখন মুক্ত হলো ত্রিপুরা। একেবারে তথ্যভিত্তিক কথাগুলো সেখানে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। ছাড়াও সেখানে সিপাহীজলার জম্পুজলা টিএসআরের 7ম ব্যাটালিয়নের সদর কার্যালয়ে আত্মসমর্পণকারী উগ্রপন্থীদের স্বাগত জানান অন্যান্য পুলিশের পদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের উপস্থিতিতে সেখানে প্রত্যেকে আলোচনা করেছেন, প্রত্যেকে শান্তির বার্তা দিয়েছেন এবং তারা তথ্য সহকারে জানিয়েছেন এনএলএফটির এবং এটিটিএফ মিলে 584 জন সদস্য সেখানে আত্মসমর্পণ করেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমার ভিতরে একটা প্রশ্ন, দেখুন আপনার পূর্বে বাম সরকার ছিল, ওনারা বলতেন যে এখন সন্ত্রাস মুক্ত একদম, কোনো সন্ত্রাসবাদী নেই, শান্তির পরিবেশ তৈরি হয়েছে। 18 পরে রাম সরকার বারবার বলছে যে সন্ত্রাস মুক্ত ত্রিপুরা বা জঙ্গি আসলো। আমি প্রথমে বলবো আসলো, কারণ তারপর দ্বিতীয়ত বলবো এটা জন্য অশনি সংকেত দমন না করে, মানে শাসক মানে স্বরাষ্ট্র দপ্তর ওনাদের কাছে আগামী যে প্রজন্ম আছে, যুবক যুবতীরা যারা শিক্ষিত হবে, বেকার হবে, কাজকর্ম পাচ্ছে না, ওনারা কিন্তু বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম নথিভুক্ত করবে। ওনারা বলবে যে যদি চাকরি বাকরি নাও পাই, কিছুদিন পরে স্যালেন্ডার করবো, তা প্যাকেজ তো পাবো মানে কমপক্ষে পাঠিয়ে দিব দিল্লিতে বা যে কোনো কর্তৃপক্ষের কাছে। এটা কিন্তু জঙ্গিপনার মানে আরো কি বলবো উৎসাহ প্রদান করছে, আমার ব্যক্তিগত ধারণা। তারপর শান্তি বলছেন, শান্তি তাহলে মিজোরাম কি বলবো মনে করি কোথায় শান্তি? কত হাজার মানে সরকারি অস্ত্র লুণ্ঠন করা হয়েছে, সেগুলো কোনো না কোনো রাজ্যের বা কোনো সন্ত্রাসবাদী সংগঠনের কাছে বিক্রি করে দিবে, তারপর নাম নতুন নাম দিয়ে দিবে। আগে তো একটা ছিল, অনেক বছর পূর্বে দেখেছিলাম আমাদের নগরী জেলা থেকে নিয়ে গিয়েছিল ওই গোষ্ঠীর আরেকজন নেতাকে। এখন তো ওনারা যখন স্বাভাবিক জীবনে এসেছেন, এখন তো অবশ্যই ওনারা যে শীর্ষ জায়গায় আছেন, ওনারা নেতা হবেন, হয়তো মুখ্যমন্ত্রী পদ থেকে চাইবেন বা বিল লিমিটেশন করে আরো ওনারা কি বলবো বিধায়কের আরো কি বলবো মানে কেন্দ্র বাড়ানোর জন্য প্রস্তাব দিবে। আমি এটাই বলবো স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে, মুখ্যমন্ত্রী তো আর মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরেও উপর কিছু বলতে পারবেন না, ওনাকে আমি বেশি কিছু বলবো না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এমন কিছু করে যাবে, কয়েক প্রজন্ম প্রস্তাবে আমাদের ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে এমন কিছু মানে আইন প্রণয়ন করে যাবে, কয়েক প্রজন্ম করতে হবে। ত্রিপুরা তো মানে শুরু হলো, দেখবেন কিছুদিন পরে দেখবেন বিভিন্ন মানে আজকে যারা স্বাভাবিক জীবনে এসেছে ওনারা তো দেখবেন এই অনেকজন বিধায়ক হবেন, ওনারা বিভিন্ন রকমের মানে সুযোগ চাই। একবার যখন সুযোগ পেয়ে যায় তখন কিন্তু মানুষের আকাঙ্ক্ষার শেষ থাকে না। তারপর কথা হলো যে আচ্ছা ঠিক আছে স্বাভাবিক জীবনে এসেছে, তো যে আমাদের রাজ্যের আমি পড়েছিলাম একবার 1998 সালে, 28 জানুয়ারি, এইসব জঙ্গি সংগঠনের মানে আক্রমণে করেছিলাম। অনেক রাজ্যের টিএসআর জওয়ান, বিএসএফ, সিআরপিএফ, অনেক মানে কি বলবো নিরাপত্তা বাহিনী সহ সাধারণ নাগরিকের মানে জীবনহানি প্রাণহানি হয়েছে। ওনাদের জন্য কি প্রকল্প কেন্দ্রীয় সরকারের? তারপর কিছুদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, গন্ডা চড়ায় আক্রান্ত হয়েছে অনেক শরণার্থী, ওনাদের জন্য অমিত শাহ কত টাকা দিয়েছে? সন্ত্রাসীরা যারা মানুষকে খুন করে ওনাদের জন্য দিতে পারে, স্বাভাবিক মাধ্যমে স্বাভাবিক জীবনে আসছে, এটা যদি আমাদের সংবিধান লেখা থাকে আসতেই পারে। কিন্তু কেন্দ্র থেকে কত টাকা পাঠিয়েছে, যে বন্যা গেল বা গন্ডা চড়ায় কেন স্কুলের মধ্যে ঘুমাচ্ছে অনেকে, ওনাদের যে বাচ্চা কাচ্চা ওনাদের এই প্রজন্মের মানে ছেলে মেয়েরা আগামী দিনে কোথায় লেখাপড়া করবে, কি হবে ভবিষ্যৎ? মানে আরো কি শুনলাম
যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতে ডেভেলপমেন্ট হবে না। এবং আমরা দেখতে পাই যেভাবে নর্থ ইস্টে আগে টেররিজমের একটা অবস্থা ছিল, প্রায় 12টার মতো এই শান্তি চুক্তির ফলে সেটা এখন আজকের তারিখে সেটা প্রায় ধরুন। আমরা জানি যতক্ষণ ধরে শান্তি সম্প্রীতি এবং এখানে ট্রান্সপারেন্সি না থাকবে কখনোই আমাদের সমৃদ্ধি আসবে না। নমস্কার, কে বলছেন? এই যে 12টা দাদা, আমি বলছিলাম টিএসআর আজকে যে উগ্রবাদীরা করলো, হ্যাঁ, যে আজকে টিএসআর এর কতজন মায়ের কোল খালি করেছে, আজকে ওরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলছে, কিন্তু এদের মতো যে গন্ডগোল করবে না এটার কি বিশ্বাস আছে? আগেও তো বুথ সিলিন্ডার হয়েছে দাদা, টিএসআর আমরা আছি, কিন্তু টিএসআর থেকে কেউ মুখ খুলতে রাজি নয়। দেখছে দেন টিএসআর থেকে মুখ খুললে ওদের চাকরি চলে যাবে। হ্যাঁ, আজকে যে যারা ভাত দিয়েছে তাদের কথা না বলে আজকে যারা কুকীর্তি করছে ওদের সঙ্গে টিএসআররাও অনেকে লিপ্ত হয়ে যাচ্ছে। এটা কি ঠিক দাদা? হ্যাঁ, যারা মারপোল এমন এমন জায়গায় আমরা ডিউটি করে এসেছি, হ্যাঁ, যেখানে আমরা প্রাণ আমরা হাতের উপরে রেখে ডিউটি করে এসেছি, অনেকজন আমাদের থেকে চলে গেছে। আজকে ওদের জীবনটাই আজকে চলে যাওয়ার মানে আজকে কি শুধু ওদের কি কষ্ট দেওয়া, ওদের কি টাকা দেওয়া, আর যার মারপোল খালি হয়ে গেছে ওদের কিছুই না? না, এটাই আমার বলার ছিল আর কি দাদা। শুনছেন দাদা? হ্যাঁ, শোনা যাচ্ছে। এটাই বলার ছিল আর কি। আমি একটা টিএসআর পার্সন, কেউ কথা বলে না। অন্যায়টাকে যারা চাকরি চলে যাবে বলে বলে, যারা আজকে যে আমলে চাকরি পেয়েছে, খাওয়ান পেয়েছে, ওদের কথা ভুলে আজকে বিজেপির প্রশাসনের একদম রাজনৈতিক দর্শর মতন হয়ে গেছে। এটা শুনে মনটা মানে এসব দেখে মনটা অনেক হয়ে যায়। আমরা টিএসআর প্রাণ হাতে রেখে 97 98-এ আমরা হাতে রেখে কাঞ্চনপুর, আনন্দবাজার, মাছমারা, দশটা কাঞ্চনপুর, তুইসামা থেকে আমরা ডিউটি করে এসেছি। আমরা অনেকজন আমরা প্রাণ হারিয়েছে দাদা, কেউ একটা প্রতিবাদ করে না, তখন দুঃখ লাগে দাদা। আজকে শুধু ওদেরকে দেখছে, কিন্তু অন্যরা কিভাবে বেঁচেছিল, অন্যরা কিভাবে মেরে মরছে, ওদের পরিবারটা কি হয়েছে, এটার কথা একবারও কেউ বলে না দাদা। নমস্কার দাদা। এই যে 12টা আমাদের গুরুত্বপূর্ণ চুক্তি। নমস্কার, কে বলছেন? বলছিলাম স্যার, দুধ দিয়া কালসাপে প্রশ্ন থাকি, ওই কালসাপের সবল একদিন সবাই মরবে, কারণ তাদেরকে শাসন করার দেখা তাদেরকে জামায় আদর দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি তাদেরকে শাসন করতে পারতো, কিন্তু তাদেরকে জামায় বরণ করে নিচ্ছেন, নতুন নতুন হিসেবে তাদেরকে বরণ করে নিচ্ছেন। তারা দোষী, তাদের সাজা হওয়া উচিত, কারণ তারা মানুষকে খুন করেছে, রাজ্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের সাজা হওয়া উচিত, তাদেরকে জেলে পুরো রাখা উচিত। কিন্তু তাদেরকে জামায় আবাদ দিয়ে এত সম্মান দিয়ে কি দরকার? তাদেরকে দুধ কলা দিয়ে একবার পুষে পুষে রাখতেন, ওখানে কোনো কিন্তু আছে, না হলে তাদের জন্য 250 কোটি টাকা কেন দেবে? 250 কোটি টাকা মানে কি? তাদেরকে নতুন নতুন হাতে কেনার জন্য বাজেট দেওয়া হচ্ছে। যেহেতু মণিপুরে একটা অশান্তি চলছে, ত্রিপুরাতে তারা বলবো আমরা এখানে হবে যেতে না, এরকম একটা কিছু, কারণ তারা তো অপরাধী। উগ্রবাদী মানে কি? তারা অপরাধী, সে পাকিস্তানি হোক আর বাংলাদেশি হোক, উগ্রবাদী অপরাধী মানে অপরাধী, সে জাতি হোক বেজাতি হোক, এটা যেন দেখা না হয়। ওনাদেরকে এত আদর কিসে? যদি ওনারা অপরাধী হয় ওনারা সাজা পাবেন, ওনাদের জন্য প্যাকেজ কেন, ওনাদের জন্য কর্মসংস্থান কেন? সারেন্ডার করলো যে ওনাদেরকে সব দিয়ে দেবে, আর উনি যদি সারেন্ডার করা যদি 4-5টা মারা করলো, ওখানে বিচার কি করবে? তারা 7 দিন করলে তারা মাফ পেয়ে যাবে না, এটা ঠিক না। আইন আইনের পথে চলুক না, এতটুকু বলে দেবে। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে এনএলএফটি যে উগ্রবাদী 2টি সংগঠন আজকে স্বাভাবিক জীবনে ফিরে আসলো,
আমরা দেখলাম, কিন্তু আমরা দেখলাম বিগত দিন আমল থেকেই কিন্তু তারা এই স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছেন। ওনার পরিপ্রেক্ষিতে কিন্তু যখন ত্রিপুরায় যে 98 সাল থেকে যখন উগ্রপন্থার সারা ত্রিপুরায় যে একটা বড় পরিস্থিতি ছিল, তখন এই বামপন্থ সরকার তখন নিপেন চক্রবর্তীর আমলে তখন ত্রিপুরার যে টিএসআর বাহিনী মানে ঘোষণা করে টিএসআর বাহিনী তৈরি করে নিয়ে ত্রিপুরার যে উগ্রপন্থীকে সাহায্য করার জন্য টিএসআর বাহিনী গঠন করা হয়। যখন টিএসআর বাহিনী দিয়ে কিন্তু ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থা নিয়ন্ত্রণে আসলো এবং অনেকে স্বাভাবিক জীবনে ফিরে আসলো। কিন্তু এখন এই বর্তমান পরিস্থিতির মাধ্যমে আমরা কোথাও উগ্রপন্থী কিন্তু হামলা হুজুরি কখনো দেখিনি। আজকে দেখলাম যে 500 কতজন ত্রিপুরা রাজ্যের স্বাভাবিক জীবনে ফিরে আসলো। কিন্তু আসলে বিষয়টা আবার বছর খাপ পরে থেকে দেখবেন আরেকটা সংগঠনের নাম দিকে আবার কিছু ত্রিপুরা রাজ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসলো। সেটা আসলে আমরা সাধু জানাই, যারা স্বাভাবিক জীবনে ফিরে আসলো আমরা চাই ত্রিপুরা শান্তি সম্প্রীতি থাকুক। কারণ মূল বিষয়টা হলো একটা টিএসআর বন্ধু বলেছিল, কিন্তু এই রাজ্যে কিন্তু উগ্রপন্থীকে লড়াই করার জন্য সারা ত্রিপুরা রাজ্যে কিন্তু টিএসআর জওয়ানদের কিন্তু একটা ভালো একটা মানে তাদের মানে অবদান রয়েছে ত্রিপুরা রাজ্যে। কিন্তু আসলে যাই হোক, আসলো স্বাভাবিক দিনে ফিরে আসলো। আসার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম অনেক অস্ত্র সাজানো আছে। অস্ত্র কেমন নামি দামি অস্ত্র সেটা তো আমরা জানি না, কিন্তু অস্ত্র তো অনেক গাদা বন্দুকও হতে পারে, কার্তুজও হতে পারে, এবং নামি দামি কতটুকু অস্ত্র হয়েছে সেটা কালকে আমরা পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পারবো। আর সবটা বিস্তারিত ভাবে আলোচনা যায় না। যাই হোক, স্বাভাবিক দিনে ফিরে আসতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে কাজ করুক, যাতে আমরাও চাই ত্রিপুরা রাজ্যে একটা সন্ত্রাস মুক্ত হোক। এই পাশাপাশি কিন্তু উগ্রপন্থী সন্ত্রাস মুক্ত হলে হবে না, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আপিল করতে চাই। কারণ ত্রিপুরা রাজ্যে যেভাবে খুন সন্ত্রাস দর্শন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সেটা প্রতি নজরদারি দিতে হবে। কারণ সেটা যেমন উগ্রপন্থার ক্ষেত্রে দিয়েছে স্বাভাবিক দিনে ফিরে আসার জন্য অভিনন্দন জানাই, এবং ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা যে পুলিশ প্রশাসন যে একদম নামকাওয়া রয়ে গেল সেটা কিন্তু প্রমাণ করে দিল। কংগ্রেস একটা ডেপুটেশন দিল গতকালকে, আমরাও দেখি, প্রত্যক্ষভাবে আমরা দেখি, থানার মধ্যে গেলেও আমরা দেখি। কিন্তু আসলে আমরা চাই স্বরাষ্ট্র দপ্তর যাতে আরো দিকে কান খোলা রেখে যাতে স্বাভাবিক জীবনে ত্রিপুরা রাজ্যের মানুষ স্বাভাবিক থাকতে পারে, এবং নারী দর্শন খুন সন্ত্রাস যাতে অবিলম্বে বন্ধ করে, আইন প্রশাসন যাতে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে। যদি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে ত্রিপুরা রাজ্যে কিন্তু এই সরকারের যদি সঠিকভাবে করে থাকবে না। কিন্তু আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করুক। আর রাজনৈতিক সেটা আছে, একদিন আরেকটা দল আসবে, সেটাই হলো স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে। সেটাই বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শুনলাম আজ যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখলেন, অন্যান্য বক্তারা বক্তব্য রাখলেন, তার প্রেক্ষিতে বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তার আগে একটি ফোন রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকের যে প্রোগ্রাম দেখছি উগ্রপন্থী, জানি না এখন হঠাৎ করে কোথা থেকে আবার উগ্রপন্থী তৈরি হয়ে আসলো, আবার বন্দুক টন্দুকও দেখা যাচ্ছে। উগ্রপন্থী আমরা দেখেছি বামফ্রন্ট সরকার আসার পরে বিজয় রাঙ্খলের নেতৃত্বে উগ্রপন্থী, একটা ছিল নরমপন্থী, সেটা হলো শ্যামাচরণ ত্রিপুরার নেতৃত্বে। তারা সদরে থাকতো, আন্দোলন করত কংগ্রেসের সাথে মিলে। এই কয়েক বছর 80 রায়েট থেকে শুরু করে সব কিছু তখনই হয়েছে। বিজয় রাঙ্খলের সিলিন্ডারও আমি দেখেছি, বাংলাদেশ থেকে জুট আমল আসার পরে উনি সিলিন্ডার করেছেন সস্ত্রীক ছেলেকে নিয়ে। কাজেই এখন আমার চট করে উগ্রপন্থী কোথা থেকে সাজলো জানি না, বিজয় রাঙ্খল এটার সঙ্গে জড়িত আছে কিনা তাও জানি না। কিন্তু টিএসআর বাহিনী, আমি অনেকদিন বলেছি নিপেন বাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে দিল্লি থেকে সব সময় আসার পরে ওনার মন খারাপ থাকতো। একদিন দেখি ওনার খুশি খুশি ভাব, জিজ্ঞাসা করলাম আমরা, স্যার এবার আপনাকে দেখছি খুব খুশি। বললো যে জানো কি কাজ হয়েছে, মনমোহন সিং সাহায্য করেছে আমাকে, 4টা টিএসআর বাহিনী স্যাংশন দিয়েছে একসঙ্গে। শেষ পর্যন্ত বামফ্রন্ট সরকার 16টা বাহিনী করেছে। জানি না এখন বাহিনীগুলির কি অবস্থা,
হয়তো দেশ অর্ধেক টেনশনে চলে গেছে। সিএসএফ বাহিনী বটতলায় ডিউটি করে মধ্যে মধ্যে দেখি, পুলিশ নাই। আমরা নিজেরা ট্রাফিকের দায়িত্ব নিয়ে রাস্তায় চলাফেরা করি। আর এখন ওরা নাটক করছে এখানে উগ্রপন্থী সিলিন্ডার। এই রাজনীতি আমার মনে হয় শেষ হবে না, কারণ এখানে আবার মহারাজ দাবি করছেন 80 রায়েটের ক্ষতিপূরণ দিতে হবে। এই যে রাজনীতি শুরু হয়েছে, বাস্তবের কোনো কাজ নেই, শুধু রাজনীতি আর রাজনীতি। এটাই আমার বক্তব্য। নমস্কার। আমরা একবার শুনি বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন থেকে রাজীব ভট্টাচার্য কি বলছেন। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে একটি ঐতিহাসিক পদক্ষেপ আমাদের সরকার নিয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর নমস্কার, কে বলছেন? হাতে। নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ, বল। আমার বলার হলো যে আমাদের ভারতবর্ষে এত উগ্রপন্থী কেন হবে? আমাদের দেশে কি কম আছে? আমাদের দেশে তো কোনো কিছু কম নাই। তাইলে আমার প্রশ্ন হলো, আমাদের দেশে কেন এত উগ্রপন্থী হবে? আর এর পেছনে কারণটা কি? কারণটা হলো এটা শোষণ আর শাসন। আমাদের দেশে যে কুশাসন আর শোষণ হইতেছে, এই শোষণের কারণে আজকে এই পরিণতি হয়ে দাঁড়াইতেছে সারা দেশে। আসামে, শিলংয়ে, আপনি দেখেন এই ত্রিপুরাতে, বিভিন্ন কাশ্মীরে, বিহারে, উত্তরপ্রদেশ, সব জায়গাতেই তো, ঝাড়খণ্ডে উগ্রপন্থী ভর্তি। তাহলে একটা সরকার সারা বিশ্বের মধ্যে কোন জায়গাতেই এরকম উগ্রপন্থী নাই, ভারতবর্ষে উগ্রপন্থীর এত আনাগোনা কারণটা কি? তাহলে উগ্রপন্থীরা, আমি বলবো এইটা যে আক্রমণটা যে জায়গা করার দরকার, সাধারণ মানুষ আক্রমণ না করিয়া যেখানে আক্রমণ করার দরকার উগ্রপন্থীরা, ওইখানে আক্রমণটা করলে আমার মনে ভালো হবে। তাহলে দেশের এই শোষণ শাসন বন্ধ হবে। এই কুশাসন শোষণে দেশটারে ধৈর্য করে দিতেছে এরা, তাদের কোনো বিচার হয় না। মুখ্যমন্ত্রী আরামসে থাকে, এমএলএরা আরামসে থাকে, বাজেট মেরে দিতেছে কেন্দ্রীয় মন্ত্রী থেকে আরম্ভ করে বড় বড় আইএস পিএস। এই তো একজন টিএসআর নিশ্চয়ই উনি জোয়ান হবে। উনি দুঃখ প্রকাশ করলেন যে আমরা দেখেন প্রচুর স্টাফ মেরে লাইলো, আমরা কি পাইলাম? তাহলে আমরা রক্ষা করতে গিয়ে তারা উগ্রপন্থীরা এরারই মেরে ফেলাইলো। তাহলে আমরা নিরাপত্তা কোন জায়গা? তারা কেরা পরিচালনা করতেছে? উগ্রপন্থীরা তো পরিচালনা করার মতন লোক আছে। তাহলে ভারত গভর্নমেন্ট এদেরকে ধরুক এবং তারাই প্রমাণ করবে কারা তারা দিয়ে এই সমস্ত করাইতেছে। নিশ্চয়ই এই আর্য সরকার, আমি বারবার বলি, প্রতিদিন বলবো, যতদিন আর্য এবং ব্রাহ্মণ সরকার ভারতবর্ষে শাসন করব, ততদিন ভারতবর্ষ রসতলে নিব, উগ্রপন্থী বানাইবো, মানুষের বেকার বানাইবো, মূল্যবাসীরা বেকার বানাইবো। আর তারা মন্দিরের নামে, এই নামে, সেই নামে, গরুর মাংস নানান কিছু খাওয়াইয়া পয়সা রোজগার করবো। পয়সা কোটি কোটি টাকা নিকুঞ্জনের নামে, পার্টির ফান্ডের নামে সমস্ত ব্রাহ্মণ নেতারা ভারতবর্ষের আরব পত্তি হয়ে যাইতেছে। মগের মূল্য স্কুল নিয়ে যাইতেছে, ইনস্টিটিউট নিয়ে যাইতেছে, কলেজ নিয়ে যাইতেছে, হসপিটাল নিয়ে যেতেছে, সব তারা নিয়ে যেতেছে। উগ্রপন্থীরা ধরুক, মন্দির গুলিতে ধরুক, মন্দিরের স্বর্ণ ভণ্ড লুট করে না দেশের কাছে উগ্রপন্থীরা লাগাক, তাহলে রাষ্ট্রটা ভালো চলবে। হাজার হাজার টন তো পরে রয়েছে, স্বর্ণ পরে রয়েছে। আর এই বিমানটা ওই হাতে আমাদের এনএলএফটি 3 গোষ্ঠীর মিলিয়ে প্রায় 461 জন এবং এটিটিএফ এ 123 জন, টোটাল 584 জন বৈরী হিসাবে যারা গণ্য হয়েছিল, তারা আজকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র সহ আজকে ওনারা মূল স্রোতে ফিরে এসছেন। আমি তাদেরকে স্বাগত জানাই এবং সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত, সঠিক নির্ণয় ওনারা নিয়েছেন। গত কিছুদিন আগে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী
অমিত ভাই শাহজির নেতৃত্বে দিল্লিতে এই নেতৃত্বদের সঙ্গে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেখানে বৈঠক সংগঠিত হয় এবং সেখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই মোতাবেক আজকে এই 584 জন আজকে তারা আমাদের মূল স্রোতে ফিরে এসেছেন, তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তার মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশ্বমোহন দেববর্মা এনএলএফটির বিএম গোষ্ঠীর তিনি প্রেসিডেন্ট, পরিমল দেববর্মা এনএলএফটি পিডি গোষ্ঠীর উনি চেয়ারম্যান প্রেসিডেন্ট, এবং প্রসেনজিৎ দেববর্মা এবং অলিন্দ্র দেববর্মা এটিটিএম, টোটাল 4 জন এরকম বরিষ্ঠ নেতৃত্ব আজকে তারা মূল স্রোতে ফিরে এসেছেন। এবং নমস্কার, কে বলছেন? দেখি প্রায় AK-47 থেকে আজকে জম্পি জেলাতে যে উগ্রপন্থীর 500-র উপরে স্বাভাবিক জীবনের ফিরে আসার, তার জন্য আমরা ত্রিপুরা সরকারকে স্বাগত জানাচ্ছি এবং যারা এসেছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। কারণ শান্তি সম্প্রীতির ছাড়া দেশের উন্নয়ন এবং জাতির উন্নয়ন পক্ষে অসম্ভব। তো এখানে এতক্ষণ যে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মতামত এবং বিভিন্ন বক্তব্য শুনলাম, অনেকের বোধহয় খুশি না যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পরে স্বাভাবিক জীবনে ফিরে আসুক যারা উগ্রপন্থা পথ গ্রহণ করেছিলেন এক সময়, তারা আজকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। একটা ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনকে অনেকেই মানে এটা পছন্দ করেন না, গভর্নমেন্টের এই উদ্যোগটাকে অনেকে পছন্দ করেন না। কারণ ওই রাজ্যের মধ্যে যদি সন্ত্রাস হয়ে যদি থাকেন ওরা খুশি, এই কারণে তাদের বক্তব্য থেকে বোঝা যায় ওরা খুশি না। এটা ঠিক না। কারণ আমরা আছি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, ত্রিপুরা রাজ্য। এখানে বিভিন্ন কারণে ওই শোষণ এবং শোষিতের ফলে অনেক সময় অনেক ভুল পথে চলে যায়। কারণ মানুষ যখন মায়ের খাইতে খাইতে যখন পেছনে যাইতে যাইতে যখন ওয়ালের মধ্যে যখন আটকে যায়, তখনই মানুষ প্রতিরোধ বা তার বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। তো আমরা তো একটাই জানি যে চুরি করে, কেন চুরি করে, তার চুরের কারণটা কি, এটা তো দেখার কেউ প্রয়োজন মনে করে না। শুধু তাকে শাস্তি দেওয়া বা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এদিকেই বেশি চিন্তা করে। কিন্তু আজকে দেখলাম মানুষ যখন স্বাভাবিক জীবনে উগ্রপন্থা এখানে ফিরে এলো, অনেকে খুশি না আজকে যে মতামতের মধ্যে দেখলাম। কিন্তু আমি তাদেরকে বলবো যে শান্তি সম্প্রীতির দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নের পক্ষে সম্ভব না। কারণ সন্ত্রাসবাদী পথটা হইল বন্ধা পথ। এই পথের দ্বারা কোনোদিন কারোর কোনো জাতির কোনো পক্ষে উন্নয়ন করা সম্ভব না। কাজে আমি অনুরোধ করব যারা আলোচনাই করেন, এই আপনাদের ত্রিপুরা এটা একটা পবিত্র আপনাদের যে আলোচনা, এই আলোচনাতে যাহাতে এরকম কোন আলোচনা যাহাতে না করে, মানুষ যাহাতে এটার বিপক্ষে যায়। নমস্কার, ভালো থাকবেন। AK-47 থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র তারা সরকারের কাছে সেখানে জমা দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং শুধু তাই নয়, আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে উনি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য যে কর্মযজ্ঞ উনি করছেন, তার নিরিখে দাঁড়িয়ে আজকে যারা বিচ্ছিন্নতাকামী বা যারা আজকে বাইরে রয়েছেন, তারা সবাই আমাদের মোদীজির এই কর্মকাণ্ডকে আরো বাস্তবায়িত, আরো শক্তিশালী করার লক্ষ্যে তারা মূল স্রোতে ফিরে এসেছেন। মোদীজির প্রতি পূর্ণ আস্থা রেখেছেন। নমস্কার, কে বলছেন? পূর্ণ আস্থা রেখেছেন। নমস্কার, কে বলছেন? পূর্ণ আস্থা রেখেছেন। তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে,
সেই সরকারের যে কর্মযজ্ঞ, সেই সরকার আমাদের সরকারের যে মানুষের প্রতি বিশ্বাস এবং মানুষের জনজাতি এলাকায় ডেভেলপমেন্ট ইস্যু, সেটাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে আমি মনে করি এই যে পদক্ষেপ আমাদের কাছে একটা বিশাল কর্মযোগ্য, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই বলে থাকেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এটা একটা বিশাল পদক্ষেপ হবে বলে আমি মনে করছি। তাই আবারও আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এমন শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং যারা আমাদের আজকে এই মূল স্রোতে ফিরে এসেছেন প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুনলেন, এবং আজ বিভিন্ন সংগঠনের তরফে বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল। রাজ্যে যারা বিভিন্ন সময় উগ্রবাদী সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সমস্যার শিকার হয়েছিলেন, যাদের পরিবারের সদস্যদেরকে হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, বা বলা যেতে পারে যারা স্থানান্তরিত হয়েছেন এই উগ্রবাদী সমস্যার কারণে, তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা সেদিক থেকে বলবো যে আজ মুখ্যমন্ত্রী যে কয়েকটি বিষয় উত্থাপন করেছিলেন, তার মধ্যে অবশ্যই এই রাজ্যে এই সময়ের মধ্যে উগ্রবাদী একেবারে মুক্ত হলো, সেই মুক্তের তথ্য তারা দিয়েছেন। সরকারের তরফে যে তথ্য দেওয়া হয়েছে, তারপর রাজ্যে আর কোনো উগ্রবাদী বা উগ্রপন্থী নেই বলে দাবি করা হয়েছে। পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকের তরফে সেই বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সেদিক থেকে অস্ত্রসহ আত্মসমর্পণ করার পর যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদেরকে স্বাগত জানানো, এবং এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দেশ এবং বিশেষ করে ত্রিপুরা মানিক শাহের নেতৃত্বাধীন রাজ্য যেভাবে চলছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কিংবা এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই ভাবনায় তারাও সামিল হয়ে উন্নয়নকে ত্বরান্বিত করবেন বলে প্রত্যেক বক্তারা আশা প্রকাশ করেছেন। তার সঙ্গে আমরা কয়েকটি বিষয় যেমন উত্থাপন করি, কয়েকটি বিষয়ের পাল্টা জবাবের নিরিখেও অনেকে কথা বলেন। আমরা সেদিক থেকে গতকাল যখন কংগ্রেসের কর্মসূচি সংগঠিত হয়েছিল, সেই কর্মসূচির নিরিখে রাজ্যের প্রেক্ষাপটেও ব্যাখ্যা দিয়েছিলেন বিজেপির নেতৃত্ব। নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকে যারা স্বাভাবিক জীবনে আসলো ভালো, কিন্তু আমরা যে বাঙালি যা যদি আজকে এই পথে যাই, আমাদের কি এভাবে মেনে নেবে? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন ছিল আর কি। থ্যাংক ইউ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমরা একবার শুনি রাজনৈতিক প্রেক্ষাপটে গতকালকে কংগ্রেসের কর্মসূচির পর বিজেপির তরফে আজ প্রদেশ সভাপতির কি বক্তব্য ছিল। গতকালকে কংগ্রেস নেতৃত্বে একটা বিশাল দল পুলিশ হেডকোয়ার্টারের সামনে তারা ডেপুটেশনের নামে মিলিত হয়েছে এবং ডেপুটেশন দিয়েছে। বিরোধীদের বিরোধিতা করবে, এটা স্বাভাবিক, আমি সাধুবাদ জানাই, কিন্তু এজেন্ডা কি, ইস্যু কি? ইস্যু হচ্ছে এই ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস বাড়ছে, এই রাজ্যে আইনের শাসন নেই, এই রাজ্যে নারীরা ধর্ষিতা হচ্ছে, বিভিন্ন ইস্যুতে গতকালকে তারা ডেপুটেশন দিয়েছেন, ডিজির সঙ্গে মিলিত হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই যে মানুষ ভুলে গেছে আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের জোট পিরিয়ড সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। সুস্পষ্ট কোন রকম অজুহাত তুলে ধরতে পারেনি। আমাদের সরকার যদি কোন রকম সন্ত্রাস হয়, সঙ্গে সঙ্গে পুলিশ তার নিরপেক্ষ ভূমিকা নিয়ে, দায়িত্ব নিয়ে সেখানে আমাদের পুলিশ প্রশাসন কাজ করে। সম্প্রতি কয়েকজন সাংবাদিক বন্ধুরা আক্রান্ত হয়েছিলেন, আর সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বক্তব্য রেখেছিলেন
যে যারা দোষী তাদেরকে কাউকে রেহাই করা হবে না। তৎক্ষণাৎ তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং এখন বর্তমানে তারা জেল কাস্টডিতে রয়েছে। আপনারা জানেন যে শহরে আমাদের বরজলা এলাকায় একটা খুন হয়েছিল, একটা যুবক খুন হয়েছিল, কাউকে রেহাই করা হয়নি, কোনো প্রশ্রয় দেওয়া হয়নি, কোনো মদত দেওয়া হয়নি। এর সঙ্গে এই খুনের যে মেইন মাস্টারমাইন্ড তাকেও পুলিশ অ্যারেস্ট করেছে এবং যেখানে যেখানে ঘটনা ঘটছে সেই সমস্ত জায়গায় দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য আমাদের সরকার, আমাদের পুলিশ সেই ব্যবস্থা নিচ্ছে, সে যেই হোক না কেন। সেই জায়গায় সুস্পষ্ট কংগ্রেসীরা যারা গতকালকে ডেপুটেশন দিয়েছে, সুস্পষ্ট যে আমাদের এই রাজ্যে যদি অপরাধ হয়ে থাকে তাহলে অপরাধের সুষ্ঠু বিচারের জন্য তারা বলতে পারে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করে এই ত্রিপুরা রাজ্যকে মানুষের কাছে ভুল বার্তা দিয়ে শাসক দলকে অর্থাৎ বিজেপিকে হেয় প্রতিপন্ন করার যে প্রয়াস করছে তা সেটা এই ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নেবে না। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ জানে জুট পিরিয়ডের ঘটনা মানুষ ভুলে যায়নি। নমস্কার, কে বলছেন? এই জুট, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। বলছিলাম স্বাভাবিক জীবনই বর্ষা। আসলে সত্যি আমরা তো সাধারণ নাগরিক, আমরা স্বাভাবিক জীবনটাই চাই। কোনরকম চারটা খাওয়া দাওয়া করে শুই, রাত্রটা যাতে ভালো কাটে। এই যে উগ্রবাদের সমস্যাটা, এটা দীর্ঘদিন বিভিন্ন জন বক্তব্য রেখেছেন, আমি শুনছি। তো রাজীব বাবুও বলেছেন, রাজীব বাবু যেগুলা বলছেন আর কি, এটা রাজনীতি নয় সামগ্রিক। উনি যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি তো রাজনীতি করবেনই, ওনার রাজনৈতিক অঙ্গ, এটা অঙ্গের ভূষণ তাদের। তো 584 জন, কয়টা টাক্কাল দিয়েছে, কয়টা পিস্তল দিয়েছে, কয়টা এলএমজি দিয়েছে, কয়টা এসএলআর দিয়েছে, এটা আপনাদের মাধ্যমে আমরা দেখছি, প্রত্যক্ষ করছি। আর কয়টা গাদা বন্দুক দিয়েছে, কয়টা টাক্কাল দিয়েছে, কয়টা কিছু দিয়েছে, এটা আমরা দেখিনি। আগে দেখতাম, এটা সিপিএম পিরিয়ডে দেখতাম, টাক্কাল টুক্কাল দিয়ে সেটা জমা করে সেটা চাকরি পাইছে বিভিন্ন দপ্তরে। আমার সচক্ষে দেখা বিভিন্ন রকম সারেন্ডারের চাকরি। তো আসলে ঘটনা হলো তারা স্বাভাবিক জীবনে ফিরে এসছে, তাদেরকে স্বাগত। তো আমরা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, আবার কোন নতুন দল তৈরি হয় কিনা। 6,000 টাকা করে পাবে প্রতি মাসে। এরপরে বিভিন্ন রকম যারা নেতৃস্থানীয় তারা কোয়ার্টার অনেক কিছু পাবে, যেটা গত দিনে দেখেছি। রঞ্জিত দেববর্মই বলুন বা বিভিন্ন রকম বিজয় আঙ্কলই বলুন আর ইয়েই বলুন, আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। তো আজকের দিনে দাঁড়িয়ে কি বলবো, যে ওরা স্বাগত স্বাভাবিক জীবনে আসার জন্য। একটা মানুষ শেষ সময় যখন আমি বৃদ্ধ 60 ঊর্ধ্ব, তো আমি আর কি ক্ষমতা আছে কি, তো আমি কি করব? আমার তো ওইটাই করতে হবে যে না, আর কি করব, কিছু করতে পারবো না। এখন যদি সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারি সেটাই তো আমার দরকার, চলে যাই। তো ওনার আন্ডারে যারা ছিল, পাশাপাশি আরো কিছু যুক্ত করে 584 জনকে উনি আজকে সারেন্ডার করালেন। 2টা দল, এটিটিএফ একটা, এনএলএফটি একটা সিপিএম এর, একটা কংগ্রেসের বলে মানুষ বলে, আমরা যদিও জানি না। তো এটার তো আর কোনো রেকর্ড নেই, তো আমরা কেমন করে বলবো? যাই হোক, ওরা স্বাভাবিক জীবনে ফিরেছে, ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দরভাবে আবার আমাদের সঙ্গে মত বিনিময় করুক, এটাই বললাম। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকুন। এই জোট পিরিয়ডে 25 বছর রাজত্ব করেছে, শুধু জোট পিরিয়ডের ঘটনাগুলি সামনে। নমস্কার, কে বলছেন?
হ্যালো, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। এই জোট পিরিয়ডে 25 বছর রাজত্ব করেছে। শুধু জোট পিরিয়ডের ঘটনাগুলি সামনে রেখে এই কমিউনিস্টরা 25টা বছর টানা এই রাজ্যের বুকে শাসন করেছে। এর আগেও আপনাদের এই সাংবাদিক সম্মেলনে আমি উত্থাপন করেছিলাম যে 5 বছরের কংগ্রেস জোট পিরিয়ডে এমন কোন কুকর্ম করেনি যেটা লিপিবদ্ধ হয়নি। এই রাজ্যের বুকে ইতিহাস সৃষ্টি হয়েছে। সমস্ত দিক থেকে এই কংগ্রেস জোট পিরিয়ডটা মানুষ সেই সময় বিচারের জন্য চিৎকার করেছিল, হাহাকার করেছিল, বিচার পায়নি। আর আজকে তারা বিজেপির উপর আক্রোশ করে বিজেপির উপর আঙ্গুল তুলছে। আমার কাছে বহু তথ্য রয়েছে মানুষের কাছে। এই বিজেপিকে আক্রমণ করার, বিজেপিকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। আজকে বন্যা পরিস্থিতি নিয়ে বড় বড় কথা বলছেন। আমাদের সরকার এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত রাজনৈতিক দলের সর্বদলীয় বৈঠক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, পৌরোহিত্য করেছেন, এবং সমস্ত তাদের যে সাজেশন এবং প্রত্যেক পলিটিক্যাল পার্টি যে সাজেশন দিয়েছে সেই মোতাবেক তাকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যের মিটিং হয় এবং সেখানে সুনির্দিষ্ট মতামত সেখানে দেওয়া হয় এবং মতামতের ভিত্তিতে আমাদের সরকার এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সরকার যথেষ্ট ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবার জন্য কাজ করছেন। ইতিমধ্যে আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 584 কোটি টাকা বিভিন্ন এই বন্যা মোকাবেলার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার বলুন, ইলেকট্রিক বলুন, পিডব্লিউডি বলুন, ওয়াটার রিসোর্স বলুন, ডিডব্লিউএস বলুন, প্রত্যেকের ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বরাদ্দ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। এবং বিভিন্ন জায়গায় যাতে মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সেটা অকল্পনীয়। আপ্রাণ চেষ্টা করছেন। যারা মৃত হয়েছেন তাদেরকে ইতিমধ্যে তাদের পরিবারের নিকটাত্মীয়কে 4 লক্ষ টাকা করে। নমস্কার, কে বলছেন? আর ঠিক আমি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। রাজীব বাবু যে বলছেন বন্যা পরিস্থিতিতে এত কোটি দিচ্ছে, কৃষকদের খাতে কত টাকা ধার্য করা হয়েছে? 1000 টাকা মাত্র। 1000 টাকা। 1000 টাকা। আর রাজীব বাবুর আপনাদের মাধ্যমে রাজীব বাবুকে বলতে চাই, 1000 টাকা দিয়ে কি হয়? একটা লেবারের কাজের লোকের থাকে, হাজিরা থাকে 700 টাকা। এটা তুলছেন। আর উগ্রপন্থী সমস্যা নিয়ে যে বলছেন জোট আমলের উগ্রপন্থী তো ছিলই না। পিএম এর আমলে, এর পর থেকে মানিক সরকারের আমলে উগ্রপন্থী যা ছিল সবকিছু শেষ হয়ে গেছে। এখন উগ্রপন্থী সাজিয়ে এখানে আনার মানেটা কি? দিল্লিতে গিয়ে কার সঙ্গে কিভাবে চুক্তি করে বলেছে যে তোমরা করো, আমরা করবো? কার প্রদ্যুৎ কিশোর কি বলেছে? উনার ইয়েটা কোথায়? যে না, আলাদা রাজ্য না দিলে উনারা আন্দোলন করবে। এখন কোথায় গিয়ে দিল্লি গিয়েছে উগ্রপন্থীর সঙ্গে? উগ্রপন্থী উগ্রপন্থী কে আছে এখনো? বিরোধী এখন যারা ছিল প্রদ্যুতের বিজয় আঙ্কল, রঞ্জিত দেব বর্মা, ওনারাই উগ্রপন্থী ছিল। কি চুক্তি হয়েছে? দিল্লিতে গিয়ে বারবার বলছে যে চুক্তি হয়ে গেছে, হয়েছে। ওনারা করুক না, প্রেস রিলিজ করে বলুক না কি কি চুক্তি হয়েছে। উগ্রপন্থীর সঙ্গে যারা ছিল তারাই এখন আবার এই সাজিয়ে ওনাদেরকে এগুলো দিয়ে সাজিয়ে নাটকটা করেছে। উগ্রপন্থী শেষ কোনোদিনও নেই। বামফ্রন্টের আমল থেকেই উগ্রপন্থী শেষ। উগ্রপন্থীকে শেষ করে দিয়েছে টিএসআর, মানিক সরকার আমলেই উগ্রপন্থী শেষ টিএসআর এর দ্বারা। নাটক আর রাজীব ভট্টাচার্যের যে বক্তব্য, মানে কি বলবো,
শহরে আছে কিছু? উনি যে বলছে কোনো কিছু নাই, ডেইলি দর্শন হচ্ছে, খুন হচ্ছে, হচ্ছে, সেই হচ্ছে, সেই চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, কোনো কিছু সুরাহা নাই। একটা ওনার দলের যদি কিছুই হয়, পুলিশ ধরে নিয়ে গেলে ফট করে ফোন করে ছেড়ে দেয়। এটি কি? উনি একটু ভাবুক, দেখুক রাস্তা পুরা ইয়েতে দেখুক গিয়ে, এগুলি শাসন না, সুশাসন। সুশাসন মানে শ্মশানের রাজ্য চলছে ত্রিপুরা রাজ্যে, শ্মশানের রাজ্য। ধন্যবাদ। আপনারা শুনলেন এবং আপনাদের মতন করে তো আপনারা অনেকে ব্যাখ্যা করেছেন। আমরা সেদিক থেকে হয়তো আপনাদের প্রত্যেকের কথা সেভাবে তুলে ধরা সম্ভব হয়নি বা সেভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। অনেকে হয়তো চেষ্টা করেছেন আমাদের সঙ্গে কথা বলা, আমাদের মাধ্যমগুলোতে অনেকে হয়তো মতামত দেবেন। আমরা এতটুকু বলি, যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদেরকে যেমন স্বাগত জানানো হয়েছে, আগামী দিনে বিষয় নিয়েও থাকবে। হয়তো সেদিক থেকে অনেকেই বলবেন রাজ্যের আরও তো প্রেক্ষাপট আছে, আরও তো সমস্যা আছে, সেখানে সরকারের কী ভূমিকা থাকবে। অবশ্যই সেদিক থেকে সবকা সাথ সবকা বিকাশের সরকারের কাছে অবশ্যই সমদৃষ্টিতে সবাই হয়তো প্যাকেজ পেতে পারেন, হয়তো সময়ের অপেক্ষা কাউকে করতেই হবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।